বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক জনাব AKM কামরুল হাসান স্যারকে আমাকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির অনলাইন ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি উম্মেহানা ইশিতা, সহকারী শিক্ষক, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি, ত্রিশাল, ময়মনসিংহ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ অর্থের সময় মূল্য। এই তৃতীয় অধ্যায়ের কিছু মৌলিক বিষয় এবং কিছু সূত্র নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমার মূল পয়েন্টে বা মূল টপিকে চলে যাই। আজকে আমি তোমাদের সাথে যে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অর্থের সময় মূল্য কী, সুযোগ ব্যয় কী, প্রকল্প কাকে বলে, বর্তমান মূল্য কী, ভবিষ্যৎ মূল্য কী, বাট্টাকরণ প্রক্রিয়া কী, রোল 72 কী, EAR এর পূর্ণরূপ কী। অর্থাৎ প্রথমে আসে অর্থের সময় মূল্য, মানে টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য কী। অর্থের সময় মূল্য বলতে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। অ্যান্ড কীভাবে বর্তমানে তোমার যে অর্থের মূল্যটি আছে এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। এটা পরিবর্তনের ফলে অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। এখন যদি এটা আমি সংজ্ঞাকারে বলতে চাই তাহলে বলতে হবে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই হচ্ছে অর্থের সময় মূল্যের পরিবর্তন। মনে করো তুমি একটা চকলেট 2 বছর আগে 20 টাকা দিয়ে ক্রয় করেছিলে, এখন যদি তুমি এই চকলেটটা ক্রয় করতে যাও তাহলে তোমার লাগবে 25 টাকা। অর্থাৎ 2 বছর আগে তুমি যে চকলেটটা 20 টাকা দিয়ে কিনেছো এই চকলেটটা এখন কিনতে লাগবে তোমার 25 টাকা। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের পরিবর্তন। আবার অর্থের সময় মূল্যের মূল কারণ হলো তোমার সুদের হার। কিভাবে? ধরো সাপোজ তুমি কোনো ব্যাংকে 100 টাকা জমা রাখলে, 1 বছর পর ব্যাংক তোমাকে দিবে 110 টাকা। অর্থাৎ এখনকার 110 টাকা আগামী 1 বছর পর এখনকার 100 টাকা আগামী 1 বছর পর 110 টাকা অর্থের সময় মূল্যের অনুযায়ী সমান মূল্য বহন করে। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। অ্যান্ড সুযোগ ব্যয়টা কী? সুযোগ ব্যয় কী বা কাকে বলে? সুযোগ ব্যয়টা বলতে মূলত একটি গ্রহণ অপরটি ত্যাগ বা বর্জন, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। এখন যদি এই সুযোগ ব্যয়টা তোমাকে আমি সংজ্ঞাকারে বলতে চাই তাহলে বলতে হবে দুটি প্রকল্পের মাঝে একটি প্রকল্পে বিনিয়োগের ফলে আরেকটি প্রকল্প থেকে যে মুনাফা পাওয়ার সম্ভাবনা ছিল তার থেকে বঞ্চিত হওয়াকেই তোমার কী বলা হয়? সুযোগ ব্যয়। আবার এভাবে বলতে পারো দুটি প্রকল্পের মাঝে একটি প্রকল্প গ্রহণ অপরটি বর্জন, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। এখন কিভাবে তুমি একটি প্রকল্প গ্রহণ আরেকটি বর্জন এটা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মনে করো কয়েকটি প্রকল্প, একটি প্রকল্প ক প্রকল্পে 500 টাকা বিনিয়োগ করার ফলে 1 মাস পরে পাবে তুমি 100 টাকা। খ প্রকল্পে 500 টাকা বিনিয়োগ করার ফলে 1 মাস পরে পাবে তুমি 50 টাকা। অর্থাৎ তোমার সুযোগ দুইটা, ক প্রকল্প সুযোগ, খ প্রকল্প সুযোগ। কিন্তু ক প্রকল্পে বিনিয়োগের ফলে তুমি পাচ্ছ 100 টাকা, খ প্রকল্পে বিনিয়োগ করার ফলে তুমি পাচ্ছ 50 টাকা। অর্থাৎ তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে? আর অবশ্যই তুমি যে প্রকল্পে লাভবান বেশি হবে সেই প্রকল্পে বিনিয়োগ করবে। অর্থাৎ তুমি ক প্রকল্পে বিনিয়োগ করবে, খ প্রকল্প বর্জন করবে। অর্থাৎ দুটি প্রকল্পের মাঝে একটি গ্রহণ অপরটি ত্যাগ বা বর্জন, এটাই হচ্ছে তোমার কি? সুযোগ ব্যয়। এখন প্রকল্প কাকে বলে? প্রকল্প বা প্রজেক্ট। প্রকল্প কাকে বলে বা প্রজেক্ট কাকে বলে? প্রকল্প বলতে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হচ্ছে তোমার কি? প্রকল্প বা প্রজেক্ট। এখন নেক্সট, বর্তমান মূল্য কি? বর্তমান মূল্যকে আমরা প্রেজেন্ট
বর্তমান মূল্যকে আমরা প্রেজেন্ট ভ্যালু বা পিবি বলতে পারি। যখন আমরা অঙ্কগুলো সমাধান করব তখন এই বর্তমান মূল্যকে আমরা পিবি দ্বারা প্রকাশ করব। এখন এই বর্তমান মূল্যটা কি? বর্তমান মূল্য বলতে তোমার অর্থের সময় মূল্য অনুযায়ী অর্থের আজকের মূল্যকে তোমার বর্তমান মূল্য বলা হয়। অর্থাৎ বর্তমানে তোমার যে অর্থের মূল্যটি আছে এটাই হচ্ছে বর্তমান মূল্য। এখন যদি তুমি এই বর্তমান মূল্যটা সংজ্ঞাকারে বলতে চাও তাহলে তোমার বলতে হবে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলা হয়। সাপোজ মনে করো তোমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকাই হচ্ছে তোমার আজকের বর্তমান মূল্য বা বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু বা পিবি। এখন ভবিষ্যৎ মূল্যটা কি? ভবিষ্যৎ মূল্যকে আমরা ফিউচার ভ্যালু বা এফবি দ্বারা প্রকাশ করব। যখন আমরা অঙ্ক করব তখন এই ভবিষ্যৎ মূল্যকে আমরা এফবি দ্বারা প্রকাশ করব। এখন এই ভবিষ্যৎ মূল্যটা কি? ভবিষ্যৎ মূল্য বলতে মূলত বর্তমানে যে মূল্যটি ভবিষ্যতে অর্থের মান আরেকটু বৃদ্ধি করেছে তাকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। এখন যদি এই ভবিষ্যৎ মূল্যটা তুমি সংজ্ঞাকারে বলতে চাও তাহলে বলতে হবে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগের ফলে একটি নির্দিষ্ট সময় শেষে যে নগদ অর্থ পাওয়া যাবে তাই হচ্ছে তোমার কি ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বা এফবি। এখন বাট্টাকরণ প্রক্রিয়া কি বা বাট্টাকরণ কাকে বলে? বাট্টাকরণ প্রক্রিয়া বলতে মূলত বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলা হয়। মনে করো ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে তুমি সহজে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবা। এই নির্ণয় প্রক্রিয়াটাই হচ্ছে তোমার বাট্টাকরণ প্রক্রিয়া। এখন আসো নেক্সট, রোল 72 কি? রোল 72 বলতে বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করার একটি মাধ্যম বা প্রক্রিয়া হচ্ছে রোল 72। আবার এভাবে বলতে পারো রোল 72 হচ্ছে সুদের হার নির্ণয়ের একটি মাধ্যম বা প্রক্রিয়া। এখন হচ্ছে ইএআর কি? ইএআর হলো একটা কমন কোশ্চেন। ইএআর এর পূর্ণরূপ ইএআর। ইএআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ প্রকৃত সুদের হার। এখন এই প্রকৃত সুদের হারটা কি? ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রকৃত পক্ষে যে সুদ প্রদান করে তাই হচ্ছে প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। অর্থাৎ তুমি কোথাও থেকে ঋণ গ্রহণ করলে ওই ঋণদাতাকে যে হারে সুদ দিবা সেটাই হচ্ছে তোমার প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এই ছিল এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয়। এখন এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের প্রথমেই জানতে হবে, এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের প্রথমেই জানতে হবে যে পিবি কি আর এফবিটা কি। পিবি হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান মূল্য আর এফবিটা হচ্ছে মূল্য। পিবিটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফবিটা হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। এখন এই পিবি আর এফবি বের করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কারণ এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক সূত্র, সরল সুদের ক্ষেত্রে আরেকটা সূত্র। এখন এই সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। এখন এই সরল সুদের ক্ষেত্রে সরল সুদটা কি এটা প্রথমে তোমাদের জানতে হবে সরল সুদটা কি। অর্থাৎ যে সুদ আসলের উপর ধার্য করা হয় তাই হচ্ছে তোমার সরল সুদ। কিভাবে? সাপোজ তুমি ব্যাংকে 1000 টাকা 10% হারে জমা রাখলে তুমি পাবে 1 মাস পরে পাবে 100 টাকা। দ্বিতীয় মাসেও 1000 টাকার 10% হারে তুমি সুদ পাবে কত? 100 টাকা।
অর্থাৎ প্রথম মাসে ওই আসলের উপর সুদ প্রদান করছে, দ্বিতীয় মাসে তোমার এই আসলের উপর সুদ প্রদান করছে। অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে যে সুদ আসলের উপর ধার্য করা হয় তা হচ্ছে সরল সুদ। এখন 2 মাসে তোমার সুদ কত হয়েছে? 200 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে 1000 টাকার 10% 100 টাকা। এখন দ্বিতীয় মাসে যখন চক্রবৃদ্ধি আকারে সুদ প্রদান করবে তখন তোমার আসল 1000 টাকা প্লাস তোমার সুদ 100 টাকা, কত হয়েছে? 1100 টাকা। দ্বিতীয় মাসে যখন সুদ প্রদান করবে তখন তোমার এই 1100 টাকার 10% হারে সুদ প্রদান করবে। অর্থাৎ প্রথম মাসে সুদ দিছে তোমার আসলের উপর, দ্বিতীয় মাসে যখন সুদ প্রদান করছে তখন তোমার আসল এবং সুদ এই দুইয়ের উপর সুদ প্রদান করছে কত? 110 টাকা। অর্থাৎ 2 মাসে তোমার সুদ কত হয়েছে? 210 টাকা। অর্থাৎ যে সুদ আসলের উপর ধার্য করা হয় তাই হচ্ছে সরল সুদ, আর যে সুদ আসল এবং সুদ এই দুইয়ের উপর ধার্য করা হয় তাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখন এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলা দেখো। PB is equal to FB divided by 1 plus I whole to the power n. FB is equal to PB into 1 plus I whole to the power n. এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। এখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে PB is equal to FB divided by 1 plus I। এখন সরল সুদের ক্ষেত্রে যেই সূত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেই সূত্র, শুধু চক্রবৃদ্ধি বলার কারণে তোমার আয়ের সাথে m ভাগ হয়েছে, n এর সাথে m গুণ হয়েছে, সূত্র কিন্তু একই। এখন সূত্রগুলা করতে হলে, অঙ্কগুলা করতে হলে প্রথমে সূত্রের PB কি, FB কি, I কি, n কি, m কি তোমাদের এটা জানতে হবে। আমরা আগেই বলেছি PB মানে বর্তমান মূল্য, FB মানে ভবিষ্যৎ মূল্য, I মানে সুদের হার, n মানে সময়, কত সময়ে। দেখবা অঙ্কের মধ্যে দেখা থাকবে সুদের হার 5% হারে 10% হার, তখন এটা আয়ের মান, সুদের হার। আর দেখবা যে 5 বছর মেয়াদে, 10 বছর মেয়াদে, 15 বছর মেয়াদে থাকলে এটা হলো n এর মান। আর mটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা, mটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা। অথবা কতবার চক্রবৃদ্ধি হয়। এই চক্রবৃদ্ধির হইতে পারে বার্ষিক, মাসিক, অর্ধবার্ষিক, পাক্ষিক, সাপ্তাহিক, এরকম। এখন এই সূত্রগুলো প্রয়োগ করে এখন একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার মূল্য কত? 100 টাকা। সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? তোমার কি বের করতে হবে? বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্যের সূত্রটা কি আমরা জানি? PB সমান FB ডিভাইডেড বাই 1 plus I হোল টু দি পাওয়ার n।
এটা আমরা জানি পিবি সূত্র। এখন এই সূত্রে মানগুলো বসিয়ে অঙ্কগুলো করব। এখন পিবি যেহেতু বের করতে বলছে তাহলে অবশ্যই এফবির মানটা দেওয়া আছে। পিবি বের করতে বললে এফবির মানটা দেওয়া থাকবে। আমরা জানি এফবি সমান কত, এফবি সমান 100 টাকা, আই সমান 10%। এখন এই পার্সেন্টটাকে আমরা পয়েন্টে কনভার্ট করব। পয়েন্টে কনভার্ট করার জন্য আমরা আর এন দেওয়া আছে কত, এন সমান 5 বছর, আর পিবি সমান হট। এখন আমরা পিবি সমান হট, এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে অঙ্কটা সমাধান করব। এখানে এফবি কত, এফবি 100, 1 প্লাস আয়ের মান কত দেওয়া আছে, 10, এন সমান 5। এক 1.10 এটার উপর 5 পাওয়ার করে আমরা অঙ্কটা সমাধান করব। এটার উপর পাওয়ার করলে আসে 1.6105, অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে আসে এই ছিল আজকের এই অঙ্ক। এফবি সমান কত দেওয়া আছে, এফবি সমান 100, আয়ের মান কত দেওয়া আছে, আমরা এই পার্সেন্টটাকে 10%টাকে পয়েন্টে কনভার্ট করেছি। আয়ের মানটা দেওয়া আছে 0.10 আর এন এর মানটা দেওয়া আছে কত, 5। অর্থাৎ এই মানগুলো বসিয়ে আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পেরেছি। এখন এই ছিল এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয় এবং কিছু সূত্র। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।